আচ্ছা, যেসব কারণে হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট করার পরে এটার জেনারেশন কম হইতে পারে, এই বিষয়গুলো হচ্ছে আমি একটু আলোচনা করব আরকি। তো এইটা জানার আগে ১ম এ আমার জানতে হবে যেটা যে একটা যদি একটা পাওয়ার প্ল্যান্ট করি তাইলে সেইখান থেকে আসলে কতটুকু আউটপুট পাবো, হ্যাঁ? তো আমি যদি ১ মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করি সেক্ষেত্রে হয়তো 70 to 80% আমি হচ্ছে সেখান থেকে এসিতে আউটপুট পাবো। মানে পাওয়ার ১ মেগাওয়াট যেটা হবে এটা ডিসিতে হবে এবং সেইখানে এসিতে হচ্ছে ৭০০ বা ৮০০ কিলোওয়াট আমি পাবো অন এভারেজে। ওকে? তো এখন কথা হচ্ছে যে ৮০০ কিলোওয়াট আমার পাওয়ার কথা, কিন্তু হচ্ছে ৮০০ কিলোওয়াট আমি পাচ্ছি না। এবং কেন পাচ্ছি না এর পেছনে আসলে কিছু কারণ আছে। আমি হচ্ছে এখানে ৪ টা পয়েন্ট আমি হচ্ছে আসলে আজকে তুলে ধরবো। যেগুলার জন্য পাওয়ার প্ল্যান্টের জেনারেশন কম হয় বা ইউনিট থেকে হচ্ছে কমে যায়। মানে যে ৮০০ কিলোওয়াট পাওয়ার কথা সেখান থেকে হয়তো কমে আসবে বা কমে যাবে। ওকে। তো নাম্বার 1 হচ্ছে যে ক্লিনিং। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লিনিং। একটা পাওয়ার প্ল্যান্ট, একটা ইন্ডাস্ট্রিতে একটা পাওয়ার প্ল্যান্ট করার পরে যদি প্যানেলটা নিয়মিত পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে হচ্ছে জেনারেশন কমে যাবে। এখন এই জিনিসটা আসলে আমরা বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিতে প্রজেক্ট করার পরে যেটা দেখছি এইটা আসলে গুরুত্বর সাথে আসলে করা হয় না। তো এটা একটা প্রবলেম। এখন কথা হচ্ছে যে কতদিন পর পর ক্লিন করতে হবে, হ্যাঁ? প্যানেলে তো ময়লা পড়বে। এটা আসলে ডিপেন্ড করে যে কোন এরিয়াতে হচ্ছে, যে এরিয়াতে আমার প্রজেক্টটা বা যেখানে আমার ফ্যাক্টরিটা এটা আসলে কোন এরিয়াতে। যদি এটা রাস্তার পাশে হয় তাইলে হচ্ছে যে এখানে প্রচুর ধুলা হবে এবং ডাস্ট হবে এবং নিয়মিত ক্লিন করতে হবে। আবার যদি হয় যে না একটু দূরে, মানে রাস্তা থেকে কোলাহল থেকে একটু দূরে বা কোনো মাঠের মধ্যে, সেক্ষেত্রে হয়তো ডাস্ট কম হবে। এখন কথা হচ্ছে যে এই বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে স্পেশালি প্রচুর পরিমাণ ডাস্ট হয়, যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে যে কোল্ড স্টোরেজ, জুট মিলস, তারপরে হচ্ছে এরকম আরো আরো এরকম কিছু, ও যে পেপার পেপার ইন্ডাস্ট্রি, তো এরকম আরো কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণ ডাস্ট হয় এবং এগুলোতে নিয়মিত ক্লিন করা প্রয়োজন। এখন নিয়মিত ক্লিন মানে হচ্ছে যে অ্যাটলিস্ট ১০ দিনে একবার, তো অথবা হচ্ছে ৭ দিনে একবার। এটা নির্ভর করতেছে আসলে কি পরিমাণ ডাস্ট ওইখানে হচ্ছে বা ডাস্ট প্যানেলের উপরে পড়ছে। তো মূল কথা হচ্ছে যে ডাস্ট করতে হবে, ডাস্টের মানে সরি ক্লিন করতে হবে। ডাস্ট পরিষ্কার করলেই হচ্ছে আমার ভালো আউটপুট আসবে। তো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট বা হচ্ছে ২ নাম্বার প্রোডাক্ট। কেউ যদি মানে ইন্ডাস্ট্রিতে যদি কেউ পাওয়ার প্ল্যান্টে যদি কেউ ২ নাম্বার প্রোডাক্ট ইউজ করে সেক্ষেত্রে জেনারেশন কম হবে। এরকম অসংখ্য আমি মানে বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট আমি দেখছি যে ওইখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ২ নাম্বার। আসলে প্যানেলগুলা তো আমি যে কোম্পানির প্যানেল নেই সেগুলো আসলে দেখতে তো সেম, অলমোস্ট কাছাকাছি এবং অলমোস্ট সেম। তো প্রবলেমটা হচ্ছে প্যানেল দেখতে সেম এই জন্য হচ্ছে স্টিকার মারা, মানে হচ্ছে প্যানেল হচ্ছে ৬২০ ওয়াটের বলতেছে, কিন্তু আসলে প্যানেলটা হচ্ছে ৫৮০ ওয়াটের। তো এইটা তো আসলে আমরা যারা প্রফেশনাল, আমরা যারা ইপিসি করি, আমরা না হয় বিভিন্নভাবে বোঝার ওয়ে আছে, আমরা না হয় বুঝি, বাট হচ্ছে একটা ক্লায়েন্ট উনি তো আসলে এটা বুঝবে না। সুতরাং এইখানেই হচ্ছে ব্যাপারটা যে ইপিসি কোম্পানি, আমাদের মতো যারা কোম্পানি যারা আমরা সোলার ইনস্টল করি, আমাদের হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আসলে মার্কেটে আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ক্লায়েন্ট সবসময় চায় হচ্ছে কম রেটের মধ্যে যেন আমি কাজ করতে পারি, আরো কম আরো কম, মানে প্রাইস একটা দেওয়ার পরে এখান থেকে আরো কমাইতে থাকে কমাইতে থাকে। তো এখন যারা ছোটখাটো ইপিসি যাদের আসলে ব্র্যান্ড ভ্যালু মূল ইম্পর্টেন্ট না, একটা প্রজেক্ট করলে কোনো রকম চললেই হয়েছে, এটার উপরে রুটি রুজি, তারা যেটা করে ওইখানে বলে যে হচ্ছে এটা হয়তো আমি জে প্যানেল বা জিঙ্কু প্যানেল বা লঞ্জি প্যানেল আমার কোনো একটা প্যানেল দিলাম যেগুলো ভালো টায়ার ওয়ানের প্রোডাক্ট, নো প্রবলেম। এখানে ইস্যু নাই, ইস্যু হচ্ছে যে ওই প্যানেলটা স্টিকার মারা থাকে। তো এইটা বোঝার জন্য ওই প্যানেলের গায়ে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ? ওইটা একটা ওয়েবসাইট আছে, ওইখানে অ্যাড করলে মানে ওইখানে ইনপুট দিলে ওইটা হচ্ছে বলে দেয় এটা কোন গ্রেডের প্যানেল। এবং ওই ওয়েবসাইট জে এর ওয়েবসাইট, জিঙ্কুর ওয়েবসাইট, লঞ্জির ওয়েবসাইট, আইকোর ওয়েবসাইট, অ্যাস্ট্রো এনার্জির ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে হচ্ছে চেক করে বোঝা যায় যে এটা অথেন্টিক কিনা। তো এটা হচ্ছে নাম্বার 2, ২টা পয়েন্ট গেল। আরেকটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা এই জন্য যে আমরা আসলে এটা অনেকাংশে অবহেলা করি। একটা হচ্ছে কি যে আমি যেখানে আমার প্যানেলটা বসাইলাম এটার পাশেই যদি আমি ইনভার্টারটা বসাই সেক্ষেত্রে জেনারেশনটা ভালো হবে,
মানে এখানে ভোল্টেজ ড্রপ হবে না। ব্যাপারটা হচ্ছে ডিসি কেবল যত আমি বেশি টানবো তত বেশি ভোল্টেজ ড্রপ হবে। আমি আবার বলতেছি, ডিসি কেবলটা আমি যত বেশি টানবো, মানে টানবো বলতে দূরে নিয়ে যাব, তত আসলে ভোল্টেজ ড্রপ হবে। তো আমার একটা প্রজেক্ট আছে নারায়ণগঞ্জের দিকে, ওইখানে যেটা হয়েছে তারা সাততলায়, মানে টোটাল গার্মেন্টসটা হচ্ছে সাততলা, সাততলার উপরে হচ্ছে প্যানেল বসিয়েছে, কিন্তু নিচ তলায় তারা হচ্ছে সাবস্টেশন রুমের মধ্যে তারা হচ্ছে ইনভার্টার বসাইছে। তো ওইখানে অলমোস্ট প্রায় 100 ফিটের উপরে চলে গেছে, মানে ডিসি কেবল একদম নিচে নিয়ে যাইতে হয়েছে, 100 ফিটের উপরে চলে গেছে। তো আমরা কিন্তু ওই সময়ই বলছি স্যারকে যে স্যার এটা কিন্তু ভোল্টেজ ড্রপ করবে এবং আপনার জেনারেশন কিছুটা কম হবে, আমরা যেটা আশা করতেছি এর চাইতে কিছু কম হবে। তো এখানে হচ্ছে যে যদি 100 থেকে 120 ফিটের মতো ডিসি কেবল এক্সট্রা টানা হয়, তাহলে 5 to 7% হচ্ছে ভোল্টেজ ড্রপ করে, তার মানে জেনারেশন কমে আসবে। এইটা হচ্ছে, এটা একটা অ্যাপ্রক্সিমেট ধারণা আর কি আমরা দেই ক্লায়েন্টদেরকে। বাট হচ্ছে যে ক্লায়েন্ট যদি তাও মনে করে যে না এখানে নিরাপত্তা ইস্যু আছে বা হচ্ছে আদার্স কোনো প্রবলেম আছে, আমরা ওইখানে দিতে হবে, আমরা দিতে সমস্যা নাই। বাট আমরা জিনিসটা জানাই যে না এটা এই ধরনের প্রবলেম আছে। তো এই ভোল্টেজ ড্রপ বা ডিসি কেবল বেশি টানার যে ব্যাপারটা, এটাও একটু মাথায় রাখতে হবে। এই জন্য হচ্ছে জেনারেশন কমে যাইতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা যারা ইপিসি করি, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করি, ভ্যারাইটিস ইন্ডাস্ট্রিতে। তো আমাদের যেটা হয়, অনেকের হচ্ছে স্পেশালি রিনিউয়েবল, মানে সোলার ইন্ডাস্ট্রিতে অনেকে হচ্ছে আসলে ওই ধরনের নলেজ অনেকেরই থাকে না। এখন সবাই ভাবে যে হ্যাঁ সোলার জাস্ট আমি স্ট্রাকচারের সাথে স্ক্রু দিয়ে বসায় দিলাম, ডিসি কেবল টেনে নিলাম, এসি ইনভার্টারের সাথে কানেক্ট করে দিলাম, হয়েই তো গেল। কিন্তু এইখানে আসলে ইঞ্জিনিয়ারিং অনেক ব্যাপার থাকে, যে এজিমুথ বলে একটা বিষয়, মানে প্যানেলটা, এই যে আমার সাপোজ এটা আমার প্যানেল, হ্যাঁ, তো প্যানেলটা হচ্ছে আমি প্রথমে কি করি, সাউথ ফেস করি, মানে আমরা নর্মালি সাউথের দিকে রাখি, যেন হচ্ছে পিক টাইমে, মানে এই যে 12টা to 2টা, মানে এটা যে আমাদের পিক টাইমে যেন হচ্ছে ভালো আউটপুট আসে। এখন কথা হচ্ছে অনেকেই হচ্ছে এই এজিমুথটা, মানে এই যে সূর্যের দিকে আমি যে ফেসটা করলাম এবং এটার যে অ্যাঙ্গেলটা হলো এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে, কেউ হয়তো 16 ডিগ্রি 18 ডিগ্রি অ্যাঙ্গেলে দেয়, এটা ডিপেন্ড করতেছে কোন জায়গার মধ্যে আমি করতেছি। এবং ওইখানে আমরা তো পিভি সিস্ট একটা, আমাদের একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা হচ্ছে ওই লোকেশন অনুযায়ী আমরা যে মানে বুঝি আর কি। তো ওই এজিমুথটা যে আমার এইটা প্যানেলটা কিভাবে বসবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসবে, কোন কোন অ্যাঙ্গেলে বসানো উচিত, এইটার উপরেও আসলে নির্ভর করে, প্রপারলি প্যানেলটা বসানোর উপরেও নির্ভর করে যে আসলে জেনারেশন কম না বেশি হবে। তো এই বিষয়গুলো আসলে আমাদের উচিত একটু মাথায় রাখা, এবং এইসব কারণে একটা পাওয়ার প্ল্যান্টের জেনারেশন অনেকাংশেই কমে যাইতে পারে। এবং কমে যায়, বেসিক্যালি কমে যাইতে পারে না, কমে যায় আসলে। তো এই বিষয়গুলো আমাদের, যখন আমরা ইপিসি, অ্যাজ এ ইপিসি কোম্পানি, আমরা যারা মানে ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন বা কমিশনিং এর কাজ করি, আমরা যারা ইপিসি করি, আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো লক্ষ্য রাখা এবং এই বিষয়গুলোকে ক্লায়েন্টকে আসলে সতর্ক করা। কারণ ক্লিনিং এর বিষয়টা আমার পক্ষে সম্ভব না, আমি যাই ক্লিন করব। এটা আসলে ক্লায়েন্টকে অ্যাওয়্যার করতে হবে যে স্যার বা ভাইয়া যার সাথে যে ধরনের রিলেশন, যে আপনাদের প্রচুর ক্লিন করতে হবে এবং ভালোভাবে ক্লিন করতে হবে, ক্লিনের জন্য ডেডিকেটেড পার্সন রাখা উচিত, এবং কেন ক্লিন করতে হবে, ক্লিন না করলে কি হইতে পারে, এই জিনিসটা প্রজেক্ট করার সময় আসলে ভালোভাবে বোঝানো উচিত। তো এটাই আসলে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলা বেসিক্যালি মানে একটা পাওয়ার প্ল্যান্টের ভালো জেনারেশন না আসার পিছনে, না হওয়ার পিছনে এই বিষয়গুলা দায়ী। সো নেক্সট অন্য আরেকটা ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।